প্রিয় শিক্ষার্থী ছাত্ররা, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে চলে আসলাম দ্বিতীয় সেট ইতিহাস প্রশ্নপত্রের সমাধান নিয়ে সপ্তম শ্রেণীর। দেখে নাও আজকের প্রশ্নগুলি। সর্বপ্রথম কোশ্চেন দেখে নাও, বাংলাদেশের চট্টগ্রামের উপকূল অঞ্চলের প্রাচীন যুগে নাম কি ছিল? উত্তর হবে হরিকেল। সঠিক উত্তরটি নির্বাচন করো। রাজা ভোজ ছিলেন। উত্তর হবে গুর্জর প্রতিহার বংশের রাজা। 3 নম্বর শূন্যস্থান পূরণ। আবার চোল রাজ্যের রাজধানী ছিল ড্যাশ নামে নগরীটি? উত্তর হবে থাঞ্জাভুর বা তাঞ্জোর। 4 নম্বর কোশ্চিন, হিজরত বলতে কি বোঝো? উত্তর হবে হজরত মোহাম্মদ 622 খ্রিস্টাব্দে তার অনুগামীদের নিয়ে মক্কা থেকে মদিনা শহরে চলে যান। এই ঘটনাকে আরবি ভাষায় হিজরত বলা হয়। 5 নম্বর কোশ্চিন, শূন্যস্থান পূরণ করো। ড্যাশ খ্রিস্টাব্দে বখতিয়ার খলজি মারা যান? উত্তর হবে 1206 খ্রিস্টাব্দে। 6 নম্বর কোশ্চিন, নাড়ু বলতে কি বোঝো? উত্তর হবে চোল রাজ্যে কয়েকটি গ্রামকে নিয়ে গঠিত পরিষদকে বলে নাড়ু। 7 নম্বর কোশ্চেন দেখে নাও, বাংলায় পাল যুগের রাজারা উৎপন্ন ফসলের ড্যাশ অংশ কর হিসেবে নিতেন? উত্তর হবে 6/1 8 নম্বর কোশ্চেন, কীভাবে প্রাচীন বাংলা ভাষার জন্ম হয়? উত্তর হবে আনুমানিক 800 থেকে 1100 খ্রিস্টাব্দের মধ্যে মাগধী অপভ্রংশ ভাষায় গৌড়বঙ্গীয় রূপ থেকে ধীরে ধীরে প্রাচীন বাংলা ভাষার জন্ম হয়। তারপরে কোশ্চেন 9 নম্বর দেখে নাও, তন্ত্রযান বৌদ্ধ ধর্ম বলতে কী বোঝো? উত্তর হবে পাল যুগে মহাযান বৌদ্ধ ধর্মের সঙ্গে অন্যান্য দার্শনিক চিন্তাধারা মিলে যে ধর্মমতের জন্ম হয়েছিল তা তন্ত্রযান বৌদ্ধ ধর্ম নামে পরিচিত। বাংলায় কোন তুর্কি সেনাপতি মুসলিম শাসনের সূচনা করেন? উত্তর হবে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি নামে তুর্কি সেনাপতি বাংলায় মুসলিম শাসনের সূচনা করেন। তারপরে কোশ্চিন, নিচের প্রশ্নগুলো উত্তর দাও। 2 নম্বরের কোশ্চিন, মাৎসন্যায় বলতে কী বোঝো? উত্তর হবে রাজা শশাঙ্কের মৃত্যুর পর থেকে পাল রাজবংশের আসার আগে পর্যন্ত সময়ে বাংলার রাজনীতিতে চরম বিশৃঙ্খলাপূর্ণ অবস্থা চলছিল। পুকুরের বড় মাছ যেমন ছোট মাছগুলি খেয়ে ফেলে, তেমনি এই সময়ে শক্তিশালী লোকেরা নানাভাবে দুর্বল লোকেদের উপর অত্যাচার করত। বাংলার ইতিহাসে একে মাৎসন্যায় বলে। রাজা বল্লাল সেন কেন স্মরণীয়? উত্তর হবে বল্লাল সেন ছিলেন সেন বংশের রাজা। তিনি পিতা বিজয় সেনের মৃত্যুর পর 1159 খ্রিস্টাব্দে সেন বংশের সিংহাসনে বসেন। তিনি হিন্দু ধর্মের অনুরাগী ছিলেন। তিনি হিন্দু সমাজে কৌলিন্য প্রথা প্রবর্তন করেন। বল্লাল সেন দানসাগর ও অদ্ভুতসাগর নামে হিন্দু ধর্মের আচার পদ্ধতি ও ক্রিয়াকর্ম বিষয়ে 2টি গ্রন্থ রচনা করেন। পরের কোশ্চিন, শশাঙ্ককে কি বৌদ্ধ বিদ্বেষী বলা যায়? যুক্তি দাও। উত্তর হবে গৌড়ের রাজা শশাঙ্ক ছিলেন শিবের উপাসক। তার বিরুদ্ধে হিউয়েন সাং, বানভট্ট ও বৌদ্ধদের অভিযোগ হলো শশাঙ্ক বৌদ্ধ ভিক্ষুদের হত্যা করেছিলেন। 2 নম্বর, তিনি বুদ্ধগয়ায় পবিত্র বোধিবৃক্ষ কেটে দিয়েছিলেন এবং তার শিকড় উপড়ে দিয়েছিলেন। 3 নম্বর, বৌদ্ধদের পবিত্র স্মারক ধ্বংস করেছিলেন। এগুলো হচ্ছে শশাঙ্কের বৌদ্ধ বিদ্বেষী বলার কারণ। কিন্তু আমার যুক্তি দিয়ে পয়েন্ট দিয়ে লিখবে শশাঙ্ক বৌদ্ধ বিদ্বেষী ছিলেন বলে আমার মনে হয় না। কারণ শশাঙ্কের শাসনকালের কয়েক বছর পর চীনা পরিব্রাজক হিউয়েন সাং কর্ণ সুবর্ণ নগরের উপকণ্ঠে রাঙ্গামাটি বৌদ্ধবিহারের সমৃদ্ধির কথা বলেছেন। 2 নম্বর, শশাঙ্কের মৃত্যুর 50 বছর পর চীনা পর্যটক ইৎসিং বাংলায় বৌদ্ধ ধর্মের উন্নতি লক্ষ্য করেছেন। শশাঙ্ককে যারা বৌদ্ধ বিদ্বেষী বলেছেন তারা ছিলেন শশাঙ্কের শত্রু হর্ষবর্ধনের আশ্রিত। তাই পরিশেষে বলা যায় কি শশাঙ্ককে বৌদ্ধ বিদ্বেষী বলা যায় না। পরের কোশ্চিন দেখে নাও, ভারতে প্রথম মুসলিম আক্রমণকারী কে ছিলেন? তিনি কিভাবে নিজের অধিকার প্রতিষ্ঠা করেন? উত্তর হবে ভারতে প্রথম মুসলিম আক্রমণকারী হলেন গজনির সুলতান মাহমুদ। তিনি 1000 খ্রিস্টাব্দ থেকে 1027 খ্রিস্টাব্দ পর্যন্ত 17 বার ভারত আক্রমণ করেছিলেন। তার ভারত আক্রমণের প্রধান উদ্দেশ্য ছিল ভারতের মন্দিরগুলি থেকে ধন সম্পদ লুট করা। তিনি ভারত থেকে যে সম্পদ লুট করেছিলেন তা নিজের দেশের ভালো কাজে ব্যয় করেছিলেন। যেমন 1 নম্বর, তিনি রাজধানী গজনি ও অন্যান্য শহরকে সুন্দর করে সাজিয়েছিলেন। 2 নম্বর, তিনি অনেক প্রাসাদ, মসজিদ, গ্রন্থাগার, বাগিচা, খাল, জলাধার এবং আমুদরিয়া নদীর উপর বাঁধ নির্মাণ করেছিলেন। 3 নম্বর, একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে শিক্ষকদের বেতন ও ছাত্রদের বৃত্তি দেওয়ার ব্যবস্থা করেছিলেন। 4 নম্বর, তিনি বিখ্যাত পণ্ডিত দার্শনিক অলবেরুনি ও কবি ফিরদৌসির পৃষ্ঠপোষকতা
করেছিলেন। পরের কোশ্চিন 5 নম্বর, চর্যাপদ কি, এর রচয়িতা কারা? চর্যাপদ কি, এর রচয়িতা কারা? উত্তর হবে খ্রিস্টীয় 8ম থেকে দ্বাদশ শতকের মধ্যে বৌদ্ধ সিদ্ধাচার্যরা যে কবিতা ও গান রচনা করেছিলেন সেগুলিকে চর্যাপদ বলা হয়। আচার্য হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে চর্যাপদের পুঁথি উদ্ধার বা আবিষ্কার করেছিলেন। চর্যাপদ রচনা করেন বৌদ্ধ সিদ্ধাচার্যরা। বৌদ্ধ সিদ্ধাচার্যদের মধ্যে উল্লেখযোগ্য হলেন লুইপাদ, সরহপাদ, কানহপাদ, ভসুকুপাদ প্রমুখ। বড় কোশ্চেন দেখে নাও। তারপর বলছে বাংলায় পাল ও সেন শাসনের তুলনামূলক আলোচনা করো। প্রথমে আমরা পাল রাজবংশ পয়েন্ট দিয়ে আলোচনা করব। সময়কাল 750 থেকে 1200 খ্রিস্টাব্দে বাংলায় পাল রাজবংশ রাজত্ব করে। 2 নম্বর পয়েন্ট দিতে পারো যে উল্লেখযোগ্য শাসকগণ পাল বংশে একের পর এক উত্তরসূরি বাংলায় শাসন করেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো গোপাল, ধর্মপাল, দেবপাল। বেগের মধ্যে দেখে নেবে তাদের শাসনকালের সময়সীমা। প্রথম মহিপাল, রামপাল প্রমুখ। উল্লেখযোগ্য ঘটনা: 1 নম্বর, ত্রিশক্তি সংগ্রামে অংশগ্রহণ, বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষণ করেছেন। 2 নম্বর, পালদের সময়কালে শিক্ষা, শিল্প ও স্থাপত্যের বিকাশ ঘটে। 3 নম্বর, কৈবর্ত বিদ্রোহ এই যুগের উল্লেখযোগ্য ঘটনা। পালদের দুর্বলতার সুযোগ নিয়ে দিব্য, রুদক, ভীম নামের 3 বিদ্রোহী নেতা এই আন্দোলনের ডাক দেন। প্রথম মহিপাল তাদের দমন করতে গিয়ে নিহত হন। এবার চলে আসবো সেন রাজবংশ। সেম টু সেম সেরকমভাবে পয়েন্ট দেবে সময়কাল। খ্রিস্টীয় 11 শতকে 1204-5 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলায় সেন বংশের শাসনকাল। উল্লেখযোগ্য শাসক বল্লাল সেন ও লক্ষণ সেন ছিলেন সেন বংশের উল্লেখযোগ্য শাসক। উল্লেখযোগ্য ঘটনা: বর্ণ ব্যবস্থার কড়াকড়ি, তুর্কি অভিযান এই সময়ের উল্লেখযোগ্য ঘটনা। এবার দেখে নাও পরের কোশ্চিন। মাহমুদ কে ছিলেন? সুলতান মাহমুদ কে ছিলেন? তিনি কোন সময় ভারত অভিযান করেন? তার ভারত আক্রমণের উদ্দেশ্য লেখো। উত্তর, সুলতান মাহমুদের পরিচয়: গজনির ইয়েমেনি বংশের সুলতান আব্দুল কাসেম মাহমুদ ইতিহাসে সুলতান মাহমুদ নামে পরিচিত। ভারত আক্রমণ: তিনি 1000 খ্রিস্টাব্দ থেকে 1027 খ্রিস্টাব্দ পর্যন্ত 27 বছরে 17 বার ভারত আক্রমণ করেছিলেন। তারপরে পয়েন্ট, ভারত আক্রমণের উদ্দেশ্য। সুলতান মাহমুদের ভারত আক্রমণের উদ্দেশ্য সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে মতবিরোধ আছে। 1 নম্বর, সুলতান মাহমুদের ভারত আক্রমণের উদ্দেশ্য ছিল ভারতের ধনসম্পদ লুট করা, তাই তিনি ভারতে স্থায়ী সাম্রাজ্য প্রতিষ্ঠা করেননি। 2 নম্বর, সুলতান মাহমুদের ধর্মীয় কারণে ভারতের পৌত্তলিকতার ধ্বংস সাধন করার জন্য ভারত আক্রমণ করেন। ধর্মীয় উন্মাদনার জন্যই তিনি হিন্দুদের মঠ ও মন্দিরগুলি লুট করেন। 3 নম্বর, ঐতিহাসিক মোহাম্মদ হাবিবের মতে সুলতান মাহমুদের ভারত আক্রমণের উদ্দেশ্য ছিল সোনা ও সম্মান অর্জন করা। 3 নম্বর কোশ্চিন, পাল ও সেন যুগে বাংলার সংস্কৃতি ও ধর্মবিশ্বাস কিরূপ ছিল? প্রথমে পয়েন্ট করবে পাল ও সেন যুগের সংস্কৃতি। পাল ও সেন যুগে প্রধান খাদ্য ছিল ভাত, ডাল, তরকারি, মাছ, মাংস, ঘি, দুধ ইত্যাদি। উৎসব অনুষ্ঠান উপলক্ষে পিঠাপুলি খাবারের প্রথাও ছিল। পুরুষরা ধুতি, চাদর এবং মহিলারা শাড়ি, ব্লাউজ পরতেন। এছাড়া তারা শাঁখা, সিঁদুর ও সোনা রূপার গহনা পরতে ভালোবাসতেন। পাল ও সেন যুগে বাংলার সংস্কৃতির অন্যান্য দিকে বিস্ময়কর উন্নতি ঘটেছিল। ভাস্কর্য, স্থাপত্য, কারুশিল্প ও চিত্রাঙ্কন বিদ্যায় বাঙালি যথেষ্ট পারদর্শিতা লাভ করেছিল। বাংলার ধর্ম ও সংস্কৃতি তখন পৃথিবীর বহু দেশে ছড়িয়ে পড়েছিল। তার নিদর্শন ভারত মহাসাগরের দ্বীপপুঞ্জে আবিষ্কৃত হয়েছে। শূলপাণি, বিটপাল ও ধীমান ছিলেন এ যুগের শ্রেষ্ঠ ভাস্কর ও ধাতু মূর্তিশিল্পী। তারপর পয়েন্ট করবে পাল ও সেন যুগের ধর্মবিশ্বাস। প্রথমে পয়েন্ট করবে পাল যুগের ধর্ম। পাল রাজারা ছিলেন বৌদ্ধ ধর্মের অনুরাগী। পাল যুগে বাংলা বৌদ্ধ ধর্মের আশ্রয়স্থলে পরিণত হয়েছিল। এ যুগে মহাযান বৌদ্ধ ধর্মের সঙ্গে অন্যান্য দার্শনিক চিন্তাধারার সমন্বয়ে বজ্রযান, তন্ত্রযান ও তান্ত্রিক মতবাদের জন্ম হয়।
বজ্রযান বা তন্ত্রযান মতবাদের সাধকদের সিদ্ধাচার্য বলা হতো। এই যুগেই সহজান ও কালচক্রযান নামে আরও দুটি বৌদ্ধ ধর্মমতের উদ্ভব হয়। সেন যুগের ধর্ম। সেন রাজারা ছিলেন ব্রাহ্মণ ধর্মের অনুরাগী। এ যুগে ব্রাহ্মণ ধর্মের মধ্যে বৈদিক ধর্ম ও পৌরাণিক ধর্ম এই দুইয়ের সংযোজন ঘটে। এ যুগে ইন্দ্র, অগ্নি, কুবের, সূর্য, শিব, বিষ্ণু, গঙ্গা, যমুনা প্রভৃতির পুজো করা হতো। সেন রাজারা ছিলেন শৈব, তবে একমাত্র লক্ষণ সেন ছিলেন বৈষ্ণব। সেন যুগে বৌদ্ধ ধর্মের অস্তিত্ব থাকলেও বৌদ্ধরা বিশেষ সুযোগ সুবিধা পেত না। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার শুভকামনা করবে।